গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। টালিগঞ্জ এলাকার মায়াপুরী সিনে স্টুডিওর বিশাল চৌহদ্দির ভেতর একটা লম্বা গড়নের বাড়ি। বাড়িটা আপাত দৃষ্টে দোতলা, কিন্তু প্রকৃতপক্ষে ১.৫ তলা বলাই ভালো। নিচের তলাটা খুপসি মতো এবং গুদামঘর হিসেবেই ব্যবহৃত হয়। ওপরতলায় খোলা টানা বারান্দা এবং সারবন্দি ঘর। এইসব ঘর সিনেমা প্রযোজকরা ভাড়া নেন। এমনি একটি ঘর সম্প্রতি ভাড়া নিয়েছেন প্রতিভা পিকচার্স। তাদের নতুন ছবিটির নাম পাতালে কয়েকদিন। ছবির স্ক্রিপ্ট মোটামুটি খাড়া করা হয়েছে। প্রথা অনুসারে মহরত হয়ে গেছে, আর ২-১ দিনের মধ্যে ছবি তোলার কাজ শুরু হয়ে যাবে। পরিচালক অমিয় বক্সির নাম একসময় বাংলা সিনেমায় সুনিশ্চিত বক্স অফিস ছিল। প্রতিটি ছবি হিট, কিন্তু মধ্যে কয়েকটা বছর কোনো অজ্ঞাত কারণে অমিয় বক্সি সিনেমা জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। এক প্রখ্যাত নায়িকার কাছে প্রচণ্ড অপমানিত হয়েই তিনি নাকি সিনেমায় ইস্তফা দিয়েছেন বলে গুজব রটেছিল। কিন্তু গুজব হচ্ছে গুজব, তার কোনো মাথামুন্ডু থাকে না। আসল ব্যাপার অমিয় বক্সি ছাড়া কেউ জানে না। এতদিন পরে আবার অমিয় বক্সি ছবি করতে আবির্ভূত হয়েছেন। প্রযোজকও পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে। তার ছবি হিট করার প্রধান কারণ সমালোচকদের মতে নতুনত্বের চমক ও বাস্তবতা। বাস্তব জীবনকে অবিকল নকল করেও তার মধ্যে একটা নতুনত্বের চমক দিয়ে ভিন্ন মাত্রা এনে দিতেন। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তুলতেন নিপুণভাবে। দর্শকের সঙ্গে ছবির পাত্রপাত্রীদের একাত্মতা সঞ্চারিত হতো। কাজেই তার নতুন ছবি পাতালে কয়েকদিন নিয়ে ইতিমধ্যে পত্রপত্রিকায় জল্পনা শুরু হয়ে গেছে। এবারও না জানি কি নতুনত্বের চমক ছবিঘরগুলোতে শিহরণ ঘটাবে। সিনে স্টুডিওর ভেতর প্রতিভা পিকচার্সের ওই অফিস ঘর প্রতিদিন সকাল 10টার মধ্যে খোলে। এদিন অমিয় বক্সি সকাল 8টায় চলে এসেছেন। এত সকালে আসবেন বলে আগের দিন চাবি নিয়ে রেখেছিলেন। ছবির নায়িকা এখনও ঠিক হয়নি। নতুন মুখ এনে বরাবর যেমন তাক লাগিয়ে দিয়েছেন অমিয় বক্সি, এবারও তেমনি ইচ্ছে। সকালে অফিসে এসে এক দঙ্গল ফটো নিয়ে বসে আছেন। সবই সম্ভাব্য নায়িকাদের। এক দফা প্রত্যেকের স্ক্রিন ও ভয়েস টেস্ট হয়ে গেছে, এখন চূড়ান্ত নির্বাচনের অপেক্ষা শুধু। আজ এত সকালে স্টুডিও নির্জন আর স্তব্ধ। গাছপালায় পাকপাখালি ডাকছে। মাথার উপর পুরনো আমলের সিলিং ফ্যানটা ঘুরছে। অমিয় বক্সির সাদা কালো উস্কো খুস্কো চুলগুলো বারবার চোখে এসে পড়ছে। একটার পর একটা ফটো দেখছেন। একটু আগে স্টুডিও গেটের ধারে ক্যান্টিন থেকে সুরেশ নামে ছেলেটা 1 কাপ চা দিয়ে গেছে। চা ঠান্ডা হয়ে গেছে, তবু চুমুক দিচ্ছেন। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না বলেই ক্রমশ বিরক্ত হয়ে উঠছেন। এমন সময়, আসতে পারি? অমিয় বক্সি মুখ তুলে তাকালেন। দরজায় দাঁড়িয়ে আছে একটি যুবক। চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলেন না কিছু। গায়ের রং শ্যামবর্ণ, কেমন যেন রুক্ষ চেহারা। হাতে স্টিলের বালা, পরনে যেমন তেমন একটা প্যান্ট শার্ট। স্টুডিওর ভেতর আজকাল মস্তানদের উপদ্রব হয়। কেউ ছবিতে নামতে চায়, কেউ টাকা কড়ি দাবি করে। তাকে দেখা মাত্র অমিয়র মনে 2টো প্রশ্ন এলো। এখন অফিস খোলা থাকবে, ও জানল কি করে, এবং দারোয়ান ওকে ভেতর আসতে দিল কেন? অমিয় বিরক্ত ছিলেন। আরও বিরক্ত হয়ে বললেন, কি চাই? যুবকটি ভেতরে ঢুকে বলল, পরিচালক অমিয় বক্সি দেখছি খুব ব্যস্ত মানুষ। অমিয় ভুরু কুঁচকে বললেন, কি চাই আপনার? আপনাকে। তার ঔদ্ধত্যে অমিয় অবাক হয়ে গেলেন, তবু শান্ত থাকার চেষ্টা করে বললেন, তার মানে? যুবকটি টেবিলে হাত রেখে দাঁড়ালো, বলল, আপনি নন্দিতা নামে একটা মেয়ের সর্বনাশ করেছেন। নন্দিতা?
কে সে? অমেয় বক্সী রূঢ় স্বরে জিজ্ঞাসা করলেন। অনেকদিন ধরে তাকে আশা দিয়ে তাকে বাতিল করেছেন, এখন বলছেন কে সে? যুবকটি তার শার্টের বুক পকেট থেকে একটা ছোট ছবি বের করে অমেয়ের সামনে প্রায় ছুঁড়ে ফেলে দিল। দেখুন তো এবার কে নন্দিতা? অমেয় ছবিটার দিকে চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বললেন, এমন অসংখ্য মেয়ে সিনেমায় নামতে চায়, যোগ্যতা থাক বা নাই থাক। আপনি কি বলতে চান? যুবকটি রুক্ষস্বরে বলল, বলতে চায় যে আপনার জন্যই নন্দিতা আত্মহত্যা করেছে গতকাল। আপনি তাকে... অমেয় খাপ্পা হয়ে বললেন, কে কিসের জন্য আত্মহত্যা করেছে তার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনি চলে যান এখান থেকে, নইলে আমি পুলিশে ফোন করব। যুবক বিকৃত মুখে বলল, তা তো করবেনই, একটা বোকা মেয়ে সর্বনাশ করে সাধু সেজে বসে আছেন। কিন্তু জেনে রাখুন, আপনাকে এই পাপের ফল ভুগতেই হবে, আপনি কিছুতেই রেহাই পাবেন না। বলে সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। দরজার পর্দাটা নাড়া খেয়ে দুলতে থাকল। অমেয় সেদিকে চোখ রেখে হতবাক বসে রইলেন। একটা অদ্ভুত স্বপ্ন বলেই মনে হচ্ছিল ব্যাপারটা। ক্যান্টিনে সেই কিশোর ছেলেটি সুরেশ এলো চায়ের কাপ নিতে। তার মুখে মিটিমিটি হাসি। বলল, লোকটা কে স্যার? ওরে বাস, আর একটু হলেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিত সিঁড়ির নিচে। অমেয় কোনো কথা বললেন না। সেই ছবিটা পড়ে আছে টেবিলের ওপর। ছবিটার দিকে তাকালেন একবার। ছবিটার কথা ভুলে গেছে, হয়তো এখনই আবার ফিরে আসবে। এলে ওকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেবেন। অমেয় অত্যন্ত অপমানিত বোধ করছিলেন। সুরেশ অমেয়র মুখের ভাব দেখে দমে গিয়েছিল। মুখের দিকে তাকাতে তাকাতে চায়ের কাপ নিয়ে চলে গেল সে। নন্দিতার ছবিটা দেখে স্মরণ করার চেষ্টা করছিলেন অমেয়। চেনা চেনা লাগছে, অথচ কিছুতেই মনে করতে পারছেন না তার কথা। গত 2 মাসে অসংখ্য মেয়ে তার কাছে এসেছে, তার ঠিকানা জোগাড় করে বাড়িতেও গেছে, কাউকে কাউকে পাত্তাও দিয়েছেন। কিন্তু এই মেয়েটি... কিছুক্ষণ পরে প্রযোজক রথীন্দ্র কুশারি এসে হাসি মুখে ঢুকলেন। কি বক্সি, সিলেকশন হলো? অমেয় তাকালেন, তারপর মাথাটা সামান্য দুলিয়ে একটু হাসবার চেষ্টা করলেন। রথীন্দ্র বললেন, তোমাকে অমন দেখাচ্ছে কেন ব্রাদার? শরীর খারাপ নাকি? না, মানে ভাবছি আপাতত নায়িকার ব্যাপারটা রেখে অন্যান্য অংশগুলো নিয়ে কাজ শুরু করা যায় নাকি। সে তুমি ভাই যা ভালো বোঝো করো, আমার বলার কিছু নেই। রথীন্দ্র হাসতে লাগলেন। কখনো তো তোমার ব্যাপারে নাক গলায়নি। ঘোড়া তোমার, তুমি তার পিঠে কোন দিক থেকে চাপবে সেটা তোমার ভাবনা। অমেয় এতক্ষণে স্বাভাবিকভাবে হাসতে পারলেন। বুঝলে রথীন, এই স্টুডিওর জাস্ট পেছনে উইলফ্রেড কোম্পানির একটা ক্যান্টিন আছে, দেখেছ? বিশাল ক্যান্টিন। কাজে ওদের কিচেনটাও বিশাল এবং একেবারে মডার্ন গ্যাজেটে সাজানো, প্রকাণ্ড ওভেন। রুদ্র দেখে এসে আমাকে বলেছে সে নাকি এলাহি কারবার। ওদের বেকারিও আছে, সেই সঙ্গে আইসক্রিম তৈরির মেশিন। রথীন্দ্র মালবড়ো সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, তাহলে ভালোই তো। আমেরিকান সিগারেট কোথায় পেলে বাচ্চু? রথীন্দ্রের ডাকনাম বাচ্চু। বললেন, আমার লোক আছে, দুনিয়ার কোন দেশের কোন ব্র্যান্ড চাই বলো না। সিগারেট ধরানোর সময় অমিয় বললেন, কে লোক? আমার সঙ্গে আলাপ করে দিও না, আমার একটা জিনিস চাই। না, সিগারেট নয়, কিছু সাউন্ড রেকর্ড। ধরো প্লেনের সাউন্ড কিংবা ট্রেনের। জাপানের একটা রেকর্ডিং কোম্পানি দারুণ সব রেকর্ড করে। রথীন্দ্র বললেন, সে এক মহা ধরিবাজ স্কাউন্ড্রেল, ডক এরিয়ার ঘাঘু। কে বলো তো? ও, তোমার অবশ্য চেনার কথা। কি সব ইলেকট্রনিক গ্যাজেট আনিয়েছিলে যারাও এক সময়, ক্যামেরা, ফিল্ম, এইসব। অমিয় একটু হাসলেন। আচ্ছা, সেই ছোটু ওরফে সুরেন্দ্র সিং নয় তো? রথীন্দ্র খ্যাঁ খ্যাঁ করে হাসলেন। ওরফে আলিম খান, ওরফে গব্বর সিং। বুঝেছি, ব্যাটার নামের শেষ নেই।
রোগা ঢ্যাঙা চিবুকে দাড়ি, নাকের কাছে কখনো জড়ুল থাকে কখনো থাকে না, বলে যাও। সেই বটে, তোমার সঙ্গে দেখা হলে একবার আসতে বলবে তো। রথীন্দ্র মাথা দুলিয়ে হাত বাড়িয়ে ফটোগুলো নিলেন। দেখতে দেখতে একটা ছবি তুলে বললেন, আরে রুবি না? চেনো নাকি? ভীষণ চিনি, এর আগে তো পঙ্ক প্রতিমায় একটা ছোট রোল করেছে, ভালো সম্ভাবনা আছে। ছবিটা অমিয় আলাদা করে রেখে সেই ছোট্ট ছবিটা নন্দিতা নামে একটি মেয়ের রথীন্দ্রকে দিয়ে বললেন, দেখো তো একে চেনো নাকি? রথীন্দ্র দেখে এক কথায় বললেন, চিনি না। অমিয় বললেন, ভারী অদ্ভুত ব্যাপার, 8:30 নাগাদ মস্তান টাইপ একটা ছেলে এসে আমাকে শাসিয়ে গেল, মেয়েটি নাকি। কথায় বাধা পড়ল। সহকারী পরিচালক সীমান্ত রুদ্র ঘরে ঢুকল। অমিয়দা, ক্যান্টিন ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, কোনো অসুবিধা হবে না, তবে আপনার একবার কি দেখা দরকার। এখন 10টা বেজে এলো প্রায়, ইনফুল অ্যাকশন সব পেয়ে যাবেন। অমিয় উঠে দাঁড়ালেন। এসো বাচ্চু, যাওয়া যাক। রথীন্দ্র অনিচ্ছা দেখিয়ে বললেন, আমাকে দেখিয়ে কি লাভ খামোখা? এই গরমে ওই নরকে, মানে তোমার ছবি পাতালে, কয়েকদিনের পাতালে আমাকে দয়া করে ঢুকিও না ভাই। সীমান্ত হাসল। তা একটু গরম হবে দাদা, কিচেন তো, বিরাট বিরাট ওভেন। রথীন্দ্র খিকখিক করে হেসে বললেন, ও হে অমিয়, শুটিং যে করবে ওখানে, তোমার টেকনিশিয়ানরা ঢুকতে চাইবে তো? নরক দর্শন করার মতো বুকের পাটা সেই যুধিষ্ঠির ছাড়া আর দেখেছি কলিযুগে তোমার। অমিয় শুধু হাসলেন, তারপর সীমান্তের সঙ্গে বেরিয়ে গেলেন। খোলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, ক্যামেরা এনে ভালো করেছ, কয়েকটা স্টিল নিয়ে দেখা যাবে কেমন আসছে ব্যাপারটা। মায়াপুরী স্টুডিওর এলাকাটি বিশাল, প্রায় 40 একর জমি, বেশিটাই বাগান, গাছপালা, পুকুর আর পার্ক। পশ্চিম দিকটায় 4টে প্রকাণ্ড প্রকাণ্ড গোডাউনের মতো স্টুডিও ঘর, ওই দিকটায় একটা প্রদর্শনী ভবনও আছে। তাছাড়া ল্যাবরেটরি, রেকর্ডিং রুম ও কিছু সারাক্ষণের কর্মীর কোয়ার্টার নিয়ে জমজমাট। দক্ষিণে সেই লম্বাটে 1.5 তলা বাড়িটা, বাকি পূর্ব উত্তর অংশে যে বাগান, পুকুর, পার্ক এবং গাছপালার জঙ্গল, অনেক সময় সেখানেও শুটিং হয়। স্বাভাবিক পরিবেশে আউটডোর শুটিংয়ের ঝামেলা অনেক। মায়াপুরীতে সে ব্যবস্থাও রয়েছে, এমনকি আস্ত পাড়াগার সেট তৈরি করে সম্প্রতি একটি ছবির শুটিং হয়েছে এদিকটায়। সীমান্তকে সেদিকে পা বাড়াতে দেখে অমিয় বললেন, ওদিকে কোথায় যাচ্ছ? সীমান্ত একটু হেসে বলল, এখান দিয়ে খুব কাছে পড়বে দাদা, এই শর্টকাট আমি আবিষ্কার করেছি, আসুন। অমিয় তাকে অনুসরণ করলেন। ডান দিকে খানিকটা দূরে কিছু লোক ব্যস্তভাবে ফিতে ধরে কী সব মাপযোগ করছে। সীমান্ত বলল, তপবন ছবির সেট হচ্ছে বুঝলেন দাদা, একেবারে রিয়েল তপবন করে ছাড়বে। কিন্তু বলুন তো দাদা, সে যুগে কি কৃষ্ণচূড়া ছিল? ওই দেখুন, কুটির তৈরি করেছে কৃষ্ণচূড়ার গা ঘেঁষে, কোনো মানে হয়? সংকীর্ণ খোয়া বেছানো রাস্তার দুধারে পাম গাছ। বাঁদিকে পুকুর পাড়ে গিয়ে সীমান্ত বলল, ওই যে দেখছেন পাঁচিলের ভাঙা জায়গাটা, ওখান থেকে বেরুলেই গিয়ে পড়বে ক্যান্টিনের পেছন দিক। একটু জঙ্গল হয়ে আছে, তবে অসুবিধা হবে না। অমিয় চুপচাপ আসছিলেন। একখানে দাঁড়িয়ে বললেন, রুদ্র, ওখানে দেখছি প্রচুর ক্যাকটাস। আমার মাথায় একটা আইডিয়া এলো। থাক, পরে আলোচনা করব, এখন চলো, যেখানে যাচ্ছি সেখানে যাই। ভাঙা পাঁচিলের ওপর দিয়ে যেতে অসুবিধে হলো না। ছবির জন্য অমিয় সব রকম কষ্ট বরদাস্ত করতে রাজি। বরাবর তার এই স্বভাব। অন্য পরিচালক হলে সীমান্তকে বকাবকি করতেন এমন বন বাদার আর আবর্জনা সংকুল কুপথে নিয়ে আসার জন্য। সীমান্ত কিছুদিনের মধ্যেই অমিয়কে চিনে ফেলেছে। উইলফ্রেড কোম্পানির ক্যান্টিন বাড়িটা দোতলা, পেছন দিকটায় খানিকটা লম্বাটে ফাঁকা জায়গা।
কোনো আমলে লাইম কংক্রিটে মোড়া হয়েছিল, এখন ফেটে ফুটে ঘাস গজিয়ে রয়েছে। সমান্তরালে গভীর খোলা নর্দমা। বাড়িটা ঘুরে সামনের দিকে যেতে যেতে সীমান্ত কিচেনের চিমনি দুটো দেখালো। কিচেনের ব্যাকডোরে একটা উর্দি পড়া লোক হাঁ করে তাকিয়েছিল দুজনের দিকে। অমিয় বললেন, ওকে বলো না রুদ্র, ম্যানেজারকে খবর দিতে। আমরা এখান দিয়ে তো কিচেনে ঢুকতে পারি মনে হচ্ছে। সীমান্ত লোকটাকে অমিয়র পরিচয় দিয়ে ছবির শুটিংয়ের কথা বলে মায়াপুরী স্টুডিওর দিকে হাত নেড়ে ব্যাপারটা স্পষ্ট করতেই সে তক্ষুনি অমিয়কে সেলাম দিয়ে ভেতরে ঢুকে গেল। সীমান্ত হাসতে হাসতে বলল, সিনেমার জাদু দাদা, দেখেছি। বিস্তর লোক ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ে মায়াপুরীতে কিছু ঘটতে দেখলেই। ওই ভাঙা জায়গাটার মিস্ত্রি বুঝতে পারছেন তো, অনেক সময় ছাদে উঠেও দাঁড়িয়ে থাকে। তবে এবার যা হতে চলেছে তা এদের লাইফে একটা রীতিমতো ঘটনা। অমিয় অন্যমনস্কভাবে বললেন, কেন? নয়, এতকাল মায়াপুরীর প্রতিবেশী হয়ে থেকেছে, এবার তাদের কিচেনও মায়াপুরী পার্ট হয়ে যাচ্ছে। সেটা ছবিতে এরা দেখতে পাবে। এ কি সামান্য ব্যাপার এদের কাছে? আমি যে ম্যানেজার ভদ্রলোকের কাছে গেছি, এতক্ষণ সে খবর রটতে বাকি আছে বুঝি। দেখুন না কি হয়। অমিয় চিন্তিতভাবে বলল, ভিড়ের ঝামেলা হলে তো। কথা কেড়ে সীমন্ত বলল, আচ্ছা দাদা, এক কাজ করলে কেমন হয়? ধরুন রাতের দিকে যদি শুটিং করা হয় তাহলে কিন্তু ভিড়টা কম হবে। রাতের শিফটে লোকজন ওদের কারখানায় তত বেশি থাকবে না নিশ্চয়। কিন্তু রাতে কিচেনে রান্না টান্না তো হবে না, ওভেন চালু থাকবে না। আমি চাইছি ইনফুল অ্যাকশন কিচেন চালু রয়েছে এবং হিরো ওভেনের সামনে কাজে ব্যস্ত, মুখে আগুনের লাল ছটা, ঘাম, যন্ত্রণা এবং। সীমন্ত একটু ভেবে বলল, ম্যানেজার আসুক, কথা বলে দেখছি যদি রাতে কিচেন চালু রাখা যায়। অমিয় ভাবছিলেন, বললেন, ধরো আমরা যদি কোম্পানির নাইট শিফটের লোক এবং আমাদের টেকনিশিয়ান সবাইকে ডিনার খাইয়ে দিই, মানে এই ক্যান্টিন থেকেই, খরচ আমাদের। কিচেনের ব্যাকডোরে একজন দুজন করে উর্দি পড়া এক দঙ্গল লোক বেরিয়ে এলো। তারপর এলেন ক্যান্টিনে সেই ম্যানেজার। ভদ্রলোক বাঙালি, নাম সত্যসাধন চক্রবর্তী। ব্যস্ত হয়ে বললেন, আসুন আসুন, এই নোংরা জায়গায় দাঁড়িয়ে কেন? তারপর হাসতে হাসতে বললেন, জানেন তো স্যার, বিলিতি প্রবাদ আছে, খাওয়ার টেবিলে আর রান্নাঘরের মধ্যে পার্থক্যটা হলো স্বর্গ আর নরকের। অমিয় বললেন, শুধু একটুখানি ওই নরক দর্শনই করে যাব মিস্টার চক্রবর্তী, পরে সীমন্ত এসে আপনার সঙ্গে কথা বলে যাবে। আচ্ছা আচ্ছা, আসুন। ভেতরে ঢুকে অমিয় থমকে দাঁড়ালেন। উইলফ্রেড কোম্পানির মালিকরা এখন দেশি লোক, কিন্তু আগের ব্রিটিশ আমলে সব কিছু নিখুঁত বজায় রাখা হয়েছে তো বটেই, উপরন্তু মডার্ন বিদেশি গ্যাজেটে আরও ভোল ফেরানো হয়েছে। গ্যাস এবং কয়লার ওভেন, প্রকাণ্ড চিমনি, বিশাল সব অ্যালুমিনিয়ামের চৌকো পাত্র থেকে ভাপ বেরুচ্ছে। যথেষ্ট গরম কিচেনের ভেতরটা। গলগল করে ঘামছিলেন অমিয়। ওভেনের ঢাকনা খুলছে আর লাল আগুনের হলকা বেরুচ্ছে। সীমন্ত ছটপট করে কিছু ছবি তুলে ফেলল অমিয়র ইশারায়। ম্যানেজার মিস্টার চক্রবর্তী দোতলায় ক্যান্টিন হল এবং তার অফিসে যাবার জন্য অনুরোধ করলেন, কিন্তু তাড়া আছে বলে অমিয় কিচেনের ব্যাকডোর দিয়ে বেরিয়ে এলেন। বাইরের আবহাওয়ায় পৌঁছে বড় করে শ্বাস ফেললেন। সত্যি যেন নরকে ঢুকেছিলেন কিছুক্ষণ। এই মুহূর্তে ইচ্ছে করছিল ছবির নাম পাতালে কয়েকদিনের বদলে নরকে কয়েকদিন করে দেবেন নাকি। কিন্তু এদেশের দর্শকের কাছে নরক টরক চালানো কঠিন। তবে এবারকার এই নতুনত্ব দর্শকদের দারুণ চমকে দেবে। একটু পরে সে ভাঙা পাঁচিল পেরিয়ে স্টুডিও এলাকায় পৌঁছে অমিয় একটা গাছতলায় দাঁড়ালেন। সিগারেট ধরে একটু হাসলেন। বুঝলে রুদ্র, যখন অধ্যাপনা করতুম আমার সাবজেক্ট ছিল ইংরেজি সাহিত্য। দান্তেও পড়তে পড়তে গায়ে কাটা দিত। কি অসাধারণ বর্ণনা নরকের, যেন চোখের সামনে দেখতে পেতুম ভয়ঙ্কর আগুনের শিখা। অবশ্য আমাদের হিন্দুদের নরক তো আরও ভয়ঙ্কর। আসলে যা বলতে চাইছি তা হলো
মানুষ ইহজীবনে পাপ করলে মৃত্যুর পর নাকি নরকের আগুনে জ্বলতে হয় অনন্তকাল। আমার ছবিটা ভেবেছি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। পাপের জন্য নরকে বরাদ্দ, কিন্তু কেউ কেউ বেঁচে থেকেই নিয়তির কাছে সেই শাস্তি পায়। যন্ত্রণায় তার অস্তিত্ব টুকরো টুকরো হয়ে পড়ে। সীমন্ত অবাক হয়ে তাকালো। ছবির বিষয়কে এমন নিজের করে নিয়ে ভাবতে পারেন বলেই হয়তো অমেয় বক্সী একসময় জনপ্রিয়তা ও খ্যাতির শীর্ষে উঠতে পেরেছিলেন। তাছাড়া বিষয়টিও অকল্পনীয়ভাবে নতুন। অমেয়র মুখে যন্ত্রণার অভিব্যক্তি। বড় করে শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, ঠিক আগুনে পোড়ার যন্ত্রণা। আমার ছবির গল্পে কিচেনের ওভেন থাকবে তারই প্রতীক হয়ে, মানে নরকের। যাই হোক রুদ্র, তুমি দেখো আজ বিকেলের মধ্যে ছবিগুলো প্রিন্ট দিতে পারো নাকি। ইতিমধ্যে শুটিংয়ের ব্যাপারে আমি বাচ্চুর সঙ্গে কথা বলে নিচ্ছি। তারপর তুমি মিস্টার চক্রবর্তীর সঙ্গে কথা বলে আসবে। একটা ছুটির দিনে সন্ধ্যার পর হলেই ভালো হয়। ওদের লোকজন কম থাকতে পারে সেদিন, ভিড় এড়ানো যাবে আর কি। অমিয় থাকেন বরানগর এলাকায় গঙ্গার ধারে একটা নতুন 6তলা ফ্ল্যাট বাড়ির 4 তলায়। পশ্চিমের ব্যালকনিতে বসলে গঙ্গা দেখা যায়। স্টুডিও থেকে দুপুরে ফিরে এসে স্নান খাওয়ার পর ছবির স্ক্রিপ্ট নিয়ে বসেছিলেন। সূর্যাস্তের সময় ব্যালকনিতে গেলেন। আজ সারাটা দিন কেমন একটা অন্যমনস্কতা তাকে পেয়ে বসেছে। মন স্থির করে বসাতে পারছিলেন না কোথাও। বারবার সকালে সেই যুবকটি এবং নন্দিতা নামে মেয়েটির কথা মনে পড়ে যাচ্ছে। ছবির চেহারাটা মনে ক্রমশই স্পষ্ট হয়ে ফুটেছে। মাত্র 18-19 বছরের ছিপছিপে গড়নের মেয়ে, মাথায় একরাশ চুল, মুখখানি মিষ্টি, একটা সরলতার ভাবও আছে। নিম্নবিত্ত ঘরের মেয়ে বলেই মনে হয়। তার সঙ্গে তার কখনো চেনা জানা হয়েছিল কি? মাঝে মাঝে চেনা মনে হচ্ছে, আবার ঘুলিয়ে যাচ্ছে। মনেরই ভুল সম্ভবত। ব্যালকনিতে বসে থাকতে থাকতে গঙ্গার ওপারে সূর্য ডুবে গেলে বুক পকেট থেকে ছবিটা আবার বের করলেন। হঠাৎ আবার মনে হলো মেয়েটি খুবই চেনা। সে সময় সীমন্ত এলো প্রিন্টগুলো নিয়ে, এনেই বলল, দারুণ এসেছে দাদা, কল্পনাতীত। অমেয় প্রিন্টগুলো দেখতে ব্যস্ত হলেন। অন্যমনস্কতা দরুন নন্দিতার ছবিটা পড়ে গিয়েছিল হাত থেকে। একটু হলেই উড়ে গিয়ে নিচে পড়ত। সীমন্ত ঝটপট কুড়িয়ে নিয়ে বলল, কে দাদা, নায়িকা নাকি? অমেয় গম্ভীর মুখে বললেন, না। সীমন্তের ক্যামেরার বাতিক আছে, ফটো তোলা ওর হবি। বলল, তাহলে ছবিটা আমি রাখছি দাদা, কাজে লাগবে। ফেসখানা দারুণ, বড় করে আনলে দেখবেন কি কাণ্ড করে ফেলেছি। অমিয় আসতে বললেন, নাও, কিন্তু মেয়েটি নাকি সুইসাইড করেছে। সে কি? তাহলে তো এটার দাম আরও বেড়ে গেল দাদা। অমিয়র সকালের ঘটনাটা বলতে ইচ্ছে করছিল না। মনটা তেতো হয়ে যায় মস্তান ছেলেটার কথা ভাবলে। বললেন, ঠিক আছে, বাচ্চুর সঙ্গে কথা হয়ে গেছে। কাল দুপুর পর্যন্ত আমি একটু বাইরে থাকছি, স্টুডিওতে যাচ্ছি না। সন্ধ্যার দিকে বরং স্টুডিওতে যাব। তোমার অতক্ষণ থাকার দরকার নেই। নিরিবিলি স্ক্রিপ্ট নিয়ে আবার বসবো। কিচেনের সিকোয়েন্সের শর্ট ডিভিশন সেরে ফেলতে চাই। তুমি শুধু একটা কাজ করবে, ক্যামেরাম্যান শ্যামসুন্দরকে বলে রেখো সে যেন 6টা পর্যন্ত অফিসে আমার জন্য অপেক্ষা করে। সে না থাকলে শর্ট ডিভিশন করার অসুবিধা আছে। অমিয় এখন বিপত্নিক, বয়স প্রায় 50-এর কাছাকাছি। এই ফ্ল্যাটে তার এক দুঃসম্পর্কের দিদি থাকেন। তিনি বৃদ্ধা এবং অসুস্থ মানুষ। কাজের লোক বলতে বৃন্দাবন নামে একটি কিশোর আর সোনা নামে মধ্যবয়সী একটি মেয়ে। সোনা সন্ধ্যার পর চলে যায়, সকালে আসে। বৃন্দাবন সারাক্ষণ থাকে। তার বাড়ি মেদিনীপুরের গ্রামে। সীমন্ত চলে যাওয়ার একটু পরে পারমিতা এলেন। পারমিতা সানাল একটি মহিলা কলেজের অধ্যাপিকা। থাকেন কাছাকাছি সরকারি হাউজিং এস্টেটের ফ্ল্যাটে। অমিয়ের সঙ্গে তার পরিচয় পুরনো। বয়স 40-এর এদিকে। 32-এ বিয়ে করেছিলেন ভালোবেসেই। বছর 5 পরে ডিভোর্স করেছেন ভদ্রলোককে। দেখতে সুন্দরী হলেও শরীরটা একটু মুটিয়ে গেছে।
অমিয়কে ছবিতে নামাতে প্রস্তুত, কিন্তু পারমিতা বলেন, নায়িকা সাজাতে তো পারবে না, কাজে আর ও লোভ দেখিও না। অমিয় ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন। পারমিতা পাশের আসনে বসে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? অমিয় একটি হেসে বললেন, আচ্ছা মিতা, একটা কথা মাথায় খালি ঘুরছে সারাদিন। ধরো, যে পাপ তুমি দৈবাত মোহের বশে কিংবা নিজের অজ্ঞাতসারে করে ফেলেছিলে, তার জন্য তোমার শাস্তি হওয়া উচিত কি না? হঠাৎ এসব কথা কেন? না, মানে একটা ছবির আইডিয়া। তাই বলো। পারমিতা একটু ভেবে বললেন, এটুকু বলতে পারি যে শাস্তি হওয়াটা মোটেও উচিত নয়। অমিয় একটু খুশি হয়ে সিগারেট ধরালেন। কিছুক্ষণ হালকা চালে কথাবার্তা বলার পর নতুন ছবিটার কথা উঠল। নায়িকা নির্বাচন হয়নি শুনে পারমিতা ফুট কাটলেন। তুমি কোনো দিনই কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো না অমু, ওটাই তোমার ক্যারিয়ারের সেটব্যাক, এ ম্যান অফ ইনডিসিশন। অমিয় হাসলেন, ইউ আর রাইট, যেমন তোমার সম্পর্কেও। পারমিতা ওর কাঁধে মৃদু থাপ্পড় মেরে বললেন, আমি যেন বসে আছি তোমার পথ চেয়ে। ওই কি যেন গানটা, ফাগুনের গান গেয়ে। তারপর প্রথম যুবতীদের মতো খিলখিল করে হেসে উঠলেন। অমিয় আবার অন্যমনস্ক হয়ে গেলেন। খ্যাতিমান সিনেমা পরিচালকের পক্ষে যা যা অর্জন করা সম্ভব একসময় সবই পেয়েছেন, ভোগ করেছেন, ধর্মাধর্ম নিয়ে মাথা ঘামাননি। উশৃঙ্খল বলা ভুল, তবে একথা ঠিক যে তার তথাকথিত চরিত্রগুণ বলতে যা বোঝায় তা ছিল না মেয়েদের ব্যাপারে। এখন যৌবনে স্তিমিত হয়ে এসেছে, মন খুঁজছে ভিন্ন কোনো আশ্রয়, স্বার্থের ঊর্ধ্বে কোনো সম্পর্ক যা তাকে জীবনের পরম মূল্যে অভিষিক্ত করতে পারবে। অবশ্য এ ব্যাপারটা তার নিজের কাছে অস্পষ্ট। শুধু পারমিতাকে দেখলে এতদিন পর তার মনে এই ধোঁয়াটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। জীবনে অন্তত এই একজন নারীর কাছে অমিয় নিজের শরীর নিয়ে পৌঁছতে চাননি, যেন সাহসে কুলোয়নি। আর পারমিতাও যেন খুব কাছে এসেও দূরের হয়ে থেকেছে। এখন জীবনের প্রায় আসন্ন অপরাহ্নে শরীরটাও বড় ক্লান্ত আর মূল্যহীন লাগে। কি ভাবছ? অমিয় বললেন, কালকের প্রোগ্রামের কথা। তাহলে আমি উঠি বলে ঈষৎ অভিমান দেখিয়ে পারমিতা উঠে দাঁড়ালেন। কিন্তু অমিয় তাকে বাধা দিলেন না, শুধু বললেন, হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে, দেখো সাবধানে যেও। আমি তো সুন্দরী নায়িকা নই যে পেছনে মস্তান লাগবে। বলে পারমিতা চলে গেলেন। অমিয় একটু পরে বুঝলেন পারমিতা রাগ করে চলে গেল, কিন্তু এজন্য নিজের মধ্যে কোনো প্রতিক্রিয়া ঘটল না দেখে নিজেই অবাক হলেন। খুব ভেতরে যেন একটা ভারসাম্যের অভাব ঘটেছে, অথচ স্পষ্ট করে বুঝতে পারছেন না কেন এই অস্থিরতা। পরদিন সন্ধ্যায় যখন মায়াপুরী স্টুডিওতে প্রতিভা পিকচার্সের অফিসে বসে ক্যামেরাম্যান শ্যামসুন্দর গুপ্তের সঙ্গে আলোচনা করে কিচেন সিকোয়েন্সের শর্ট ডিভিশন করছেন, তখনও অমিয়র মনে সেই অস্থিরতার তরঙ্গ। রাত 8:30 বাজলে শ্যামসুন্দর চলে গেলেন গাড়ি করে। স্টুডিও চত্বর জনহীন, খাপচা খাপচা আলো পড়েছে এদিকে ওদিকে। অমিয় গেটের দিকে এগিয়ে ড্রাইভার কমলকে বললেন, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি আসছি। কমল গেটের কাছ থেকে দেখল ডিরেক্টর সাহেব বাগানের দিকে যাচ্ছেন। সে একটু অবাক হলো, ওদিকটায় আলো নেই, অমন করে জঙ্গলের দিকে কোথায় যাচ্ছেন উনি? উইলফ্রেড কোম্পানির কারখানার সকালের শিফট আরম্ভ হয় সকাল 9টা থেকে। লাঞ্চ পিরিয়ডের বিরতি বেলা 12টায়। ক্যান্টিন অবশ্য 8টার মধ্যে খুলে যায়। কিচেনে কাজ শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। 9টায় সেকেন্ড বাবুর্চি ইমদাদ খা একবার বলেছিল, কই বদবু নিকালতা হয়। কেউ কান করেনি। সত্যি একটা উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে। এদিকটায় প্রচণ্ড ছুঁচোর উপদ্রব। ব্যাকডোরটা জরাজীর্ণ, তলায় ফাটল অনেকটা। ওভেনে ছুঁচো পড়েছে তাহলে। গন্ধটা চামড়া অথবা কাঁচা মাংস পোড়ার। শ্মশানে দাহের সময় এমন গন্ধ নাকে এসে লাগে।
কিন্তু অমন নারকীয় আগুনে ছুঁচো পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগার কথা নয়। কেউ কেউ ঠাট্টা করে বলল, কুকুরের রোস্ট তৈরি করে ইমদাদ খান ন্যাকামি করছে। ওভেনে কিছু ঢোকা কঠিন, অতএব চিমনির ভেতর সম্ভবত কুকুর ঢুকে রোস্ট হয়ে গেছে। চিমনি দুটো ওভেন থেকে মেঝের সমান্তরালে বেরিয়ে বাইরে গিয়ে খাড়া হয়েছে দেয়ালের সঙ্গে। বাইরের দিকে চিমনির গায়ে 3 বর্গফুট কপাট আছে, খুলে মাঝে মাঝে সাফ করা হয়। কালক্রমে তাপ খেয়ে খেয়ে ভেতরে ভেতরে সেই কপাট জরাজীর্ণ হয়ে গেছে। গঙ্গাধর হুকুম দিল কপাট খুলে দেখতে। খুব তেতে আছে চিমনি দুটো। হ্যাচকা টানে প্রথমটার কপাট খোলা হলো। ছাই জমে আছে, কুকুর বেড়াল ছুঁচো কিচ্ছু নেই। তারপর দ্বিতীয়টা খুলেই ফাগুলাল নামে কিচেন বয় আঁতকে উঠে এ বাপ বলে পিছিয়ে এলো। চিমনিটার ভেতর দোমড়ানো একটা মানুষের দেহ, পোশাক পরা। পোশাক থেকে ধোঁয়া বেরোচ্ছে, মাথার চুল পুড়ে গেছে, দেহের জায়গায় জায়গায় দাগড়া দাগড়া লাল কালো দাগ। খবর পেয়ে ম্যানেজার সত্যসাধন চক্রবর্তী দৌড়ে এলেন। ততক্ষণে হইচই পড়ে গেছে, ভিড় হয়ে গেছে। মায়াপুরের স্টুডিওর পুকুর পাড়ে শুটিং হচ্ছিল একটা ছবির। ভিড় দেখে সেখান থেকেও অনেকে ভাঙা পাঁচিল ডিঙিয়ে চলে এলো। ম্যানেজার মিস্টার চক্রবর্তী বিভৎস মৃতদেহটা দেখেই অফিসে ছুটলেন পুলিশকে ফোন করতে। মুখটা একটু ওপর দিকে ঘুরে আছে মৃতদেহের। মায়াপুরীর এক টেকনিশিয়ান ভিড়ের ভেতর উকি মেরে দেখছিলেন। তিনি চেঁচে উঠলেন, সর্বনাশ, এ যে অমিয় বক্সী মনে হচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারল না। আরও 2-3 জন ভিড় ঠেলে সাহস করে উকি দিলেন। অমিয় বক্সীর সঙ্গে বহুকাল তারা কাজ করেছেন, তাকে আপাদমস্তক চেনেন। হ্যাঁ, অমিয় বক্সী। সঙ্গে সঙ্গে হইচই স্তব্ধ হয়ে গেল। একজন ভাঙা পাঁচিল পেরিয়ে দৌড়ে গেলেন প্রতিভা পিকচার্সের অফিসে খবর দিতে। মায়াপুরী স্টুডিওর 70 বছরের জীবনে এমন অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। রান্নাঘর নিয়ে সিনেমা, ভারী অদ্ভুত তো। না না, ওভেন অর্থাৎ তন্দুর বলতে পারেন, তবে ওটা ছিল ছবির থিম। সোজা কথায় উনুনকে কেন্দ্র করে সিনেমা। ঠিক বলেছেন। উইলফ্রেড কোম্পানির ক্যান্টিনের কিচেনে কিছু ব্রিটিশ যুগের প্রকাণ্ড উনুন আছে। বিলিতে উনুন আর কি। রেলের ইঞ্জিনের চুল্লির ঢাকনা খুললে যেমন আগুনের হলকা বেরোয়, তেমনি এগুলো থেকেও বেরোয়। পাতালে কয়েকদিন ছবিতে থিমের প্রতীক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন ডিরেক্টর ভদ্রলোক। দারুণ আইডিয়া বলা যায়, নতুনত্বের চমক আছে। হ্যাঁ কর্নেল, অমিয় বক্সীর প্রত্যেকটি ছবিতে এমনি অদ্ভুত সব চমক থাকত। কিন্তু তার ডেড বডি পাওয়া গেছে চিমনির ভেতরে, তো উনুনে নয়। ঠিক। পোস্টমর্টেমে মৃত্যুর কারণ বলা হয়েছে মাথার পেছনে ভোঁতা শক্ত কিছু দিয়ে আঘাত। বাইরে কোথাও ভদ্রলোককে ওইভাবে মেরে চিমনির ভেতর ঢুকিয়ে রেখেছিল খুনি। শরীরে অনেক জায়গা পুড়ে গিয়েছিল চিমনির ভেতরকার তাপে। খুনির রসবোধ আছে ডার্লিং। কেন বলুন তো? ছবির নাম শুনে বুঝতে পারছি পাতাল বলতে নরক মিন করছে। ঈশ্বর পাপীদের নরকের আগুনে পুড়িয়ে শাস্তি দেন, তাই না? খুনি যেন ঈশ্বরের ভূমিকা নিতে চেয়েছে। মাই গুডনেস, এই অ্যাঙ্গেলটা তো আমি ভাবিনি। অমিয় বক্সীর অতীত জীবনেই এই হত্যাকাণ্ডের বীজ খুঁজে পাওয়া সম্ভব অরিজিৎ। আমার বরাবরকার থিওরি হলো খুনির পেছনে ছুটোছুটি না করে আগে যে খুন হয়েছে তার পেছনে ছুটোছুটি করলেই খুনিকে পাওয়া যাবে। তবে তোমরা একালের তদন্ত পদ্ধতিতে বিশ্বাসী। এ বৃদ্ধের কথা। প্লিজ কর্নেল, আমরা বিপন্ন শুধু নই, অত্যন্ত অসহায় বোধ করছি এই কেসে। কেন বলো তো? সিনেমা প্রযোজক রথীন্দ্র কুশারি এক কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়। শুধু তাই নয়, উনি আমাদের কমিশনার সাহেবেরও ক্লাস ফ্রেন্ড। অরিজিৎ, আমি ইদানিং অপরাধ রহস্যের চেয়ে প্রকৃতি রহস্য নিয়ে মেতে উঠেছি।
প্রথম কথা, বয়স হয়েছে। গত এপ্রিলে গেছে আমার 65তম জন্মদিন। দাড়ি আরও সাদা হয়েছে, টাক আরও চওড়া হয়ে গেছে। দ্বিতীয় কথা, আজকাল হত্যাকাণ্ড ব্যাপারটাই হয়ে উঠেছে ডাল ভাত। হত্যাকারীকে আর বুদ্ধি খরচ করতে হয় না, দক্ষতারও দরকার হয় না। প্রকাশ্যে অসংখ্য লোকের সামনে সে হত্যা করতে পারে, শাস্তির ভয় করে না সে। ডার্লিং, আমি হয়তো আগের যুগের মানুষ, হত্যাকাণ্ড আমার কাছে দস্তর মতো একটা আর্ট বলে মনে হয়েছে। নারকীয় আর্ট তো বটেই, শয়তানের শিল্পকলা। শয়তানের প্রকৃত অনুচর সেই সব হত্যাকারীরা কোথায়, যাদের সঙ্গে বুদ্ধির জটিল খেলায় নামব? আইন শৃঙ্খলারও সে ছিল এক স্বর্ণযুগ, তাই অপরাধী হওয়া সহজ ছিল না। দস্তর মতো বুদ্ধিবৃত্তি, চাতুর্য ও নিপুণ ক্ষমতা না থাকলে বিশেষ করে হত্যাকারী হওয়া কঠিনই ছিল। আজ আমার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী দুর্লভ, অরিজিৎ। এ কথায় তুমি আমাকে দাম্ভিক ভাবতে পারো, কিন্তু আমি... কর্নেল, প্লিজ শুনুন। অমিয় বক্সির কেসটা কি তেমন নয়? আমরা তো হিমশিম খাচ্ছি। অমিয় বক্সির খুনি চতুর, তার ঘটে কিছু বুদ্ধিশুদ্ধি আছে মনে হচ্ছে। বিশেষ করে ডেড বডি চিমনির ভেতরে ঢুকিয়ে রাখার তাৎপর্য গুরুত্বপূর্ণ। আচ্ছা অরিজিৎ, চিমনির কপাটে কোনো হাতের ছাপ পেয়েছ কি? পেয়েছি, কিচেন বয় ফাগুলালের। সেই কপাট খুলে ডেড বডি দেখতে পেয়েছিল। স্টুডিও এলাকায় খুঁজেছ কি? কোনো সূত্র পাইনি। অমিয়বাবুর ড্রাইভার কমলবাবু বলেছেন রাত 8:30 থেকে 9টার মধ্যে ডিরেক্টর সাহেব তাকে অপেক্ষা করতে বলে স্টুডিওর বাগানের দিকে যায়। তিনি ঘন্টা 2 অপেক্ষা করে একজনকে নিয়ে খুঁজতে বেরোন, পাত্তা না পেয়ে ফিরে আসেন, গাড়িতেই শুয়ে রাত কাটান। ভোরে বরানগর ফ্ল্যাটে গিয়ে খোঁজ করেন, কিন্তু অমিয়বাবু ফেরেননি। তারপর উইলফ্রেড কোম্পানির কিচেনের চিমনিতে... বুঝেছি, খুনির সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল স্টুডিওর বাগানে। সেটা আমরাও অনুমান করেছি। যাই হোক, এই কেসে আপনার সাহায্য চাইছি। আপনি বেসরকারি লোক হওয়ার দরুন আপনার যেসব সুবিধা আছে আমাদের তা নেই। আপনি পুলিশ ডিপার্টের পূর্ণ সহযোগিতা পাবেন। কর্নেল, আমি আপনার বরাবরকার এক অনুরাগী ভক্ত। বুড়ো হাড়ে ভেলকির খেলা না কি বলে যেন, একবার দেখিয়ে দিন প্লিজ। আমাকে তাতাচ্ছ ডার্লিং? ওকে, দেখছি কি করতে পারি। কর্নেল নীলাদ্রি সরকার ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। বাহাতে একটা মাটি খোঁড়ার খুরপি, ছাদে বিচিত্র প্রজাতির সংগৃহীত ক্যাকটাস, অর্কিড আরও সব গাছের বাগানে ভোরবেলা থেকে পরিচর্যায় ব্যস্ত ছিলেন। হঠাৎ পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ লাহিড়ীর ফোন। একটা শ্বাস ছেড়ে বাথরুমে গেলেন কর্নেল। ভৃত্য ষষ্ঠীচরণকে ডেকে খুরপিটা যথাস্থানে রাখতে বলে কফির হুকুম দিলেন। তারপর হাত ধুয়ে ড্রয়িং রুমের কোণের টেবিলে গেলেন। সচ্ছিদ্র জারের ভেতর রাজস্থানের মরু প্রজাপতি দুটো চুপচাপ বসে আছে। জুলাই নাগাদ যদি ডিম পাড়ে একটা দারুণ ব্যাপার হবে। রাজস্থানের লোকাস্ট কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেন্টারের আমন্ত্রণে গিয়ে এই প্রজাপতি দুটো বাড়তি লাভ হয়েছে। ইচ্ছে আছে অক্টোবরে আবার একবার ওই অঞ্চলে যাবেন, এদের ব্রিডিং গ্রাউন্ড খুঁজে বের করবেন। টুং করে ঘণ্টা বাজল, কেউ বিরক্ত করতে আসছে। কর্নেল ষষ্ঠীকে ডাকার আগেই তার সঙ্গে এক ভদ্রমহিলা ড্রয়িং রুমে হাজির। 40-এর কাছাকাছি বয়স, কিন্তু মুখে ও বাকি শরীরে যৌবনের স্পর্ধিত লাবণ্য আছে। তবু এক পলক তাকিয়ে বুঝলেন ওই লাবণ্যের উপর যেন বিষাদের আবছায়া। নমস্কার কর্নেল, আমার নাম পারমিতা সানাল। কর্নেল শান্তভাবে বললেন, বসুন। পারমিতা সোফার এক প্রান্তে বসে মৃদুস্বরে বললেন, আপনার কথা আমি জয়ন্ত চৌধুরীর কাছে শুনেছি। দৈনিক সত্যসেবকের স্পেশাল রিপোর্টার জয়ন্তকে তো আপনি চেনেন। আপনার অনুচর বলে সে নিজেকে। হ্যাঁ, ও তো এখন স্টেটসে আছে, নভেম্বরে ফিরবে লিখেছে। জয়ন্ত আমার দুঃসম্পর্কের ভাই। কর্নেল হাসলেন। তাই বুঝি?
তাহলে তো আপনি আমার আপনজন। প্লিজ আমাকে তুমিই বলুন। আমার ডাকনাম মিতা। মিতা বললে খুশি হব। ষষ্ঠীচরণ কফির ট্রে রেখে গেল। কর্নেল কফির পেয়ালা এগিয়ে দিয়ে বললেন, তুমি কি করো? অধ্যাপনা, মুরলীধর গার্লস কলেজে। পারমিতা কফিতে চুমুক দিয়ে বললেন, কর্নেল, আমি এসেছি একটা ব্যাপারে, আপনার সাহায্যের আশায়। কর্নেল তাকালেন। পারমিতার সিঁথিতে সিঁদুর নেই। অবশ্য আজকালকার শিক্ষিকা কালচার্ড বধূদের কেউ কেউ সিঁদুর পরে না, শাখানোও তো দূরের কথা। একটু হেসে বললেন, তোমাকে সাহায্য করতে পারলে খুশিই হব, কিন্তু সমস্যা হলো আমি ইদানিং নিজের কিছু হবির ব্যাপারে এত ব্যস্ত যে বাইরের কিছুতে মন দিতে পারি না। তবু তুমি যখন জয়ন্তর দিদি বলে পরিচয় দিয়েছ, তখন তোমার কথায় কান না দিয়ে উপায় কি বলো? আপনি কি বিখ্যাত সিনেমা পরিচালক অমিয় বক্সী নাম শুনেছেন? কর্নেল অবাক হয়ে বললেন, কিন্তু তিনি তো সম্প্রতি খুন হয়েছেন। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? পারমিতা মুখ নামিয়ে বললেন, আপনাকে বলতে সংকোচ নেই। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, হয়তো কিছুদিন পরে আমরা বিয়ে করতুম। আমি এখনও অবিবাহিতা। অমেয়বাবু শুনেছি বিপত্নিক ছিলেন। হ্যাঁ, ওর সঙ্গে আমার পরিচয় বহুকালের। বছর 10 আগে অমিয় স্কটিশে অধ্যাপনা করত। সে সময়ও বিয়ে করে এক ভদ্রমহিলাকে। এই মহিলা ছিলেন ডিভোর্সি। তার আগের স্বামী সম্পর্কে কিছু জানি না। বয়সে অমিয়র চেয়ে কিছু বড়ই ছিলেন। আগের পক্ষের একটি মেয়ে ছিল। তার বয়স তখন বছর 10। নাম ছিল অপালা, আর তার মায়ের নাম মৃদুলা। অপলা কার কাছে থাকতো? মায়ের সঙ্গে, অমিয়র কাছে। ওর দাদামশাই অর্থাৎ মৃদুলার বাবা একসময় বড়লোক ছিলেন, কিন্তু চরসার মদে সর্বশান্ত হয়ে মারা যান। আর কোনো সন্তানেদের ছিল না। কাজেই বুঝতে পারছেন অপলাকে কোথাও রাখার জায়গা ছিল না। তবে অমিয় ওকে ভীষণ স্নেহ করত। যাই হোক, তারপর অমিয় সিনেমা করতে নামে, অধ্যাপনা ছেড়ে দেয়। সিনেমায় খুব নাম হয় তার। সে সময় একদিন মৃদুলা আত্মহত্যা করেন স্লিপিং পিল খেয়ে। তার কিছুদিন পরে স্কুল থেকে অপালা আর বাড়ি ফেরেনি। ইন্টারেস্টিং। তারপর? অমিয় অপালাকে ভীষণ স্নেহ করত। গত 3 বছর সে সিনেমা ছেড়ে দিয়েছিল। তার কারণ নিয়ে সিনেমা পত্রিকায় নানা রকম গুজব রটেছিল, কিন্তু আসল ব্যাপারটা আমি জানি। সে অপালাকে খুঁজে বেড়াচ্ছিল পাগলের মতো। কর্নেল চোখ বুজে শুনছিলেন। সোজা হয়ে বসে কফিতে চুমুক দিলেন এবং চুরুট ধরালেন। বললেন, অপালার কোনো আশ্রয় ছিল না বললে, কিন্তু তার বাবা তো ছিলেন। ছিলেন নিশ্চয়ই, কিন্তু আমি তার সম্পর্কে কিছু জানি না। অমিয় জানলে আমাকে বলতো। এমন তো হতে পারে অপালা তার বাবার কাছে চলে গিয়েছিল। হতে পারে, কিন্তু অমিয় তাদের খুঁজে বার করতে পারেনি। মাস 3 আগে সে বরানগরে ফ্ল্যাট নিল আমার কথায়। আগে থাকতো শ্যামবাজারে। আমার কথায় সে আবার সিনেমা করতে গিয়েছিল। আমি বুঝতুম একটা কিছু নিয়ে ওর থাকা দরকার। খুব খামখেয়ালি স্বভাবের মানুষ ছিল আমিও। পাতালে কয়েকদিন ছবির গল্পটা কার? ওর নিজের। স্ক্রিপ্টটা প্রতিদিন একটু একটু করে লিখত আর আমাকে শোনাতো। পারমিতা রুমালে ঠোঁট মুছে বলল, এই ছবিটাতে ওর এত ইনভলভমেন্ট দেখে অবাক লাগতো আমার। ছবির গল্পটা কিছুক্ষণ আগে অরিজিতের কাছে ফোনে সংক্ষেপে শুনেন কর্নেল। এক সংগ্রামী তরুণের উত্থান ও পতনের কাহিনী। একটি থানায় সে কাজ করত। মালিক একজন বিধবা সুন্দরী মহিলা। নায়কের প্রেমে তিনি পাগল। তার ফলে নায়ক একদিন উঠে এলো উপরতলায়, কিন্তু সে মহিলাটিকে ঘৃণা করে। তার প্রেম অন্য একটি কম বয়সী মেয়ের সঙ্গে। কাজে তাকে আবার পথে নামতে হয়। গল্প হিসেবে খুবই মামুলি, কিন্তু অমিয় অন্য একটা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছিল। তাছাড়া একটা প্রচণ্ড চমকও রেখেছিল।
নায়ক শেষ মুহূর্তে আবিষ্কার করে যে তার তরুণী প্রেমিকা অন্য কেউ নয়, সে মালিক মহিলারই কুমারী জীবনের পরিত্যক্ত সন্তান। নায়ক অনুশোচনায় দগ্ধ হয়ে আত্মহত্যা করে। তার প্রেমিকার মায়ের সঙ্গে সে একদা একই শয্যায় শুয়েছে। সেই সময়গুলো তার নরকের বা পাতালের কয়েকটি দিন। কর্নেল বললেন, তুমি আমার কি সাহায্য আশা করছো মিতা? পারমিতার চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল, তারপর কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দ্রুত রুমালের চোখ দুটো মুছে বললেন, অমিয়কে কে খুন করলো আমি জানতে চাই কর্নেল। শুধু জানতে? কর্নেল স্থির দৃষ্টে ওর দিকে তাকিয়ে বললেন, তোমার কি কাউকে সন্দেহ হয়? পারমিতা একটু চুপ করে থেকে বললেন, আপনি বাংলা ছবি দেখেন কি না জানি না। মাঝে মাঝে দেখি বই কি। এক সময়কার নামকরা হিরো উজ্জ্বল কুমারের সঙ্গে অমিয়র শত্রুতা ছিল। অমিয়র ছবিতে সে হিরো হতে চাইছিল, কিন্তু তার বয়স হিরো বানানোর মতো বয়স ছিল না। তাছাড়া নেশা টেশা করে চেহারাও নষ্ট করে ফেলেছে। তাকে অমিয় নেবে কেন? অমিয়কে সে প্রায়ই শাসাতো, বলতো টালিগঞ্জে ঢুকতে দেবে না। অমিয়র কাছে শুনেছি তার নাকি হাতে অনেক মস্তান আছে। অমিয়কে ভয়ও করত। ঘটনার দিন পাঁচেক আগে অমিয়র এক অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছিল, তাকে উজ্জ্বল কুমার শাসিয়ে বলেছে, তোমার ডিরেক্টরকে বলো পাতালে কয়েকদিন করতে গিয়ে নিজেই না পাতালে ঢুকে পড়ে। কথাটা অমিয়কে বলেছিলুম। অমিয় বলল, ছেড়ে দাও, মাতালের কথায় কান দেবার দরকার নেই। আর সীমন্তটাও ওকে এত ভয় পায়। আমি বললুম, ভয় তো তুমিও পাও। অমিয় হাসতে হাসতে বলল, তা পাই, ওকে তো কিছু বিশ্বাস নেই। তবে আমার এক তিল ক্ষতি করতে পারবে না। বাচ্চুর সঙ্গে পুলিশের খুব খাতির তো, বেশি বাড়াবাড়ি করলে বাচ্চুর কানে তুলে দেব, লালবাজার লকআপে তুলবে। কর্নেল চোখ বুজে চুরুট কামড়ে ধরে অভ্যেস মতো দাড়ি টানছিলেন। অমিয়বাবু আর কোনো শত্রুর কথা বলেছিলেন তোমাকে? না, আর একটা কথা, ঘটনার একদিন আগে সন্ধ্যার পর গিয়ে ওকে ভীষণ অন্যমনস্ক দেখেছিলাম। আমি রাগ করে চলে আসি একটু পরে। এখন মনে হচ্ছে অন্যমনস্কতার পেছনে কিছু কারণ ছিল নিশ্চয়, আর তা জানার উপায় রইল না। ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোথায় থাকেন, ঠিকানা জানো? সীমন্ত থাকে গড়িয়াহাটের মোড়ে। ওর নিজের একটা সাধারণ স্টুডিও আছে, মুনলাইট নাম। তবে ওকে টালিগঞ্জ মায়াপুরীতেও পেয়ে যাবেন। প্রডিউসার ভদ্রলোককেও আশা করি ওখানে পাবো। হ্যাঁ, ওখানে ওদের অফিস আছে। কর্নেল সোজা হয়ে বসলেন হঠাৎ। একটা প্রশ্ন করছি, অন্যভাবে নিও না, আমার এটা জানা দরকার। পারমিতা চোখ তুলে শান্তভাবে বললেন, বলুন কর্নেল। সচরাচর সিনেমা লাইনে যারা থাকেন, মানে বিখ্যাত ব্যক্তিদের কথা বলছি, সুন্দরীদের সঙ্গে তাদের প্রচুর যোগাযোগ ঘটে, সেটা স্বাভাবিক বটে। অমিয়বাবুর সঙ্গে। কথা কেড়ে পারমিতা বললেন, বুঝেছি আপনি কি বলতে চাইছেন। সংকোচ করার মানে হয় না। ফ্র্যাঙ্কলি বলছি, অমিয়কে আমি কখনো সাধু ভাবিনি। জীবনের স্বাভাবিক ধর্মের বাইরে কজন যেতে পারে? আমি জানতুম অমিয়র সঙ্গে অনেকেরই সম্পর্ক ছিল, উনি আমি মাথা ঘামাইনি, মেনে নিয়েছিলাম। কোনো বিশেষ নাম উল্লেখ করতে পারো? পারমিতা একটু ভেবে নিয়ে আসতে বললেন, নিতা নামে একজন নায়িকা আছে, একসময় অমিয় তার ভীষণ অনুরাগী ছিল। আরও একজনের কথা জানি, শ্যামলী, সে ক্যাবারে ড্যান্সার। শ্যামলীর জন্য অমিয় একবার মার খেয়েছিল, সে কথা এতদিন পরে সীমন্তর কাছে শুনলুম। সীমন্ত কাল সন্ধ্যায় আমার কাছে গিয়েছিল। কর্নেল উঠে দাঁড়ালেন। অমিয়বাবুর প্রতি অনেকেরই আক্রোশ থাকা সম্ভব, ঈর্ষাও থাকতে পারে অনেকের, প্রফেশনাল জেলাসি আর কি। তাছাড়া অসংখ্য নতুন মেয়ে সিনেমায় নামবার জন্য অমিয়র কাছে আসতো আমি জানি। অমিয় তত কিছু মহাপুরুষ ছিল না, কিন্তু সেজন্য আমি ওর দোষ দিই না।
লাইনটাই হয়তো এরকম সবসময়, লোভের ফাঁদ পাতা। কর্নেল মনে মনে একটু হাসলেন। হয়তো একেই বলে বিশুদ্ধ প্রেম। পারমিতা এত সব জেনেও অমিয়কে ভালোবেসে এসেছে, বছরের পর বছর অপেক্ষা করেছে অমিয়কে আইনসম্মতভাবে পাবে বলে। এদিকে বয়স গড়িয়ে এসেছে যৌবনের অপরাহ্নের দিকে, তবু মিলন দিনের প্রতীক্ষা। আশ্চর্য মানুষের জীবনের এই বাসনা কামনার ব্যাপারটা। যাকে ভালোবাসি তার 7 খুন মাফ। তুমি যা কিছু করো ক্ষতি নেই, শুধু আমার হও। অধিকার করার গূঢ় বাসনা, এই বাসনারই কি পরোক্ষ প্রকাশ ঘটে সম্পত্তি অর্জনে? কর্নেল বললেন, ঠিক আছে, চিন্তা করো না, তবে ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে, খড়ের গাদা থেকে সূচ খুঁজে বের করার মতো। পারমিতা নিজের নাম ছাপানো একটা কার্ড রেখে চলে গেলেন। কর্নেল পেছনে দুটো হাত রেখে পায়চারি করতে থাকলেন। ঠোঁটে কামড়ানো চুরুটটা নিভে গেছে কখন। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।